তিনি যে মুহূর্তে উপদেষ্টা হিসেবে ক্ষমতায় বসেছেন, সঙ্গত কারণেই এই ক্ষমতার চেয়ারটা এত খারাপ যে তার অনেক শত্রু দাঁড়িয়ে গেছে, যাদের সঙ্গে হয়তো তার কখনো কোনো পরিচয় হয়নি, কথাও হয়নি, কিংবা ভবিষ্যতে যাদের সঙ্গে তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি হওয়ার সম্ভাবনা নেই, এই মানুষগুলো তার পেছনে লেগে গিয়েছে। এবং সামাজিক মাধ্যম যদি খোলা হয় তাহলে তার ব্যক্তিগত জীবন, তার কর্মজীবন, তার শৈশব, তার নীতি নৈতিকতা, কথাবার্তা নিয়ে এমন সব নেতিবাচক কথা হচ্ছে, ইতিবাচক কিছুই হচ্ছে না। এটাকে অনেকটা সাইবার বুলিং বলা হয়। এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে তার জন্য আসলে এই পদে থেকে কোনো কাজ করাটাই সম্ভব হবে না। তিনি মানসিকভাবে ভেঙে পড়বেন, তার পরিবারে রীতিমতো কান্নার রোল পড়ে যাবে। এবং আশেপাশে যারা লোকজন রয়েছে তারা এখন যেভাবে তাকে সম্মান করছেন, সে ডক্টর ইউনূস বলেন, সেনাপ্রধান বলেন, ছাত্ররা বলেন, এই সম্মানের জায়গাটি বুমেরাং হয়ে পড়বে। এখন এই বিষয়টি তিনি কিভাবে সামাল দেবেন এই কথা বলার স্পর্ধা আমার নেই। এর কারণ হলো তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই, এবং আমার মাস্টার্সটা যেহেতু নির্ধারিত সময়ের পরে হয়েছে, অনেক পরে হয়েছে, এর ফলে কি হলো, আমি যে বছর মাস্টার্স করলাম ঠিক সেই সময়টাতে তিনি একেবারে নতুন হিসেবে ঢুকলেন। আমি তার ক্লাসে যাইনি কখনো, কিন্তু আমার সাথে যারা MA পাস করেছেন, LLM করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তিনি তাদের শিক্ষক, সেই অর্থে আমারও শিক্ষক। আর যদি বয়স বা একাডেমিক চিন্তা করেন, অন্য চিন্তা করেন, তাহলে আমাদের বয়সের পার্থক্য 2 বছরের মতো হবে আর কি। কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়ে গিয়েছি, তারপরে বিভিন্ন টক শোতে তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ, সভা সমিতিতে দেখা সাক্ষাৎ, এটার মধ্যে এক ধরনের স্নেহ ভালোবাসা ছিল। উনি আমাকে সবসময় আসেন বসেন করে কথা বলতেন, যদিও আমি যেহেতু মাস্টার্সে তার ব্যাচে ছিলাম, আমাকে তুমি করে বলার তার যথেষ্ট সুযোগ ছিল এবং তিনি বলতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি আমার সঙ্গে একটা ফর্মাল সম্পর্ক রক্ষা করেছেন। রনি বলেছেন, আপনি আপনি করে কথা বলেছেন এবং আমাকে সম্মান করেছেন এবং এখনো হয়তো করেন। তো এই কারণে তার প্রতি আমার একটা সবসময় দোয়া, আশীর্বাদ, শুভাশিস এটা থাকে। কিন্তু কখনোই অন্য সবার মতো তার সঙ্গে আমার ঠিক ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক হয়নি। তার অনেক বন্ধুদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে, তিনি যাদেরকে স্নেহ করেন তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে, কিন্তু ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আমার সম্পর্কটা ফর্মাল, একেবারে ফর্মাল। আমি তার একজন শুভার্থী, তিনিও হয়তো আমার একজন শুভার্থী, এবং যখনই আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আমরা অনেক কথা বলেছি দেশ নিয়ে, জাতি নিয়ে, কিন্তু এই কথা দেশ এবং জাতির বাইরে ব্যক্তিগত পর্যায়ে যায়নি, যদিও যেতে পারতে। এর কারণ হলো আমরা তো একই ডিপার্টমেন্টের। তিনি এখন শিক্ষক, আমি ছাত্র ছিলাম, আবার তিনি যখন ছাত্র ছিলেন তখনও ছাত্র ছিলাম। এর বাইরে একটা সময় তিনি যাকে বলা হয় তরুণ সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন। তিনি যখন সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশের, এবং বিচিত্রায় চাকরি করাটা ইত্তেফাকের চাকরির চাইতেও ক্ষেত্র বিশেষের মানে যাকে বলে গুরুত্ব বহন করত। এবং তখন শাহাদাত চৌধুরী, কাজী জাওয়াত, শাহরিয়ার কবির, ওনাদের মতো বিখ্যাত লোক বাংলাদেশের সেই সাপ্তাহিক বিচিত্রায় চাকরি করতেন। এবং এই যে 3 জন লোক, শাহাদাত চৌধুরী, কাজী জাওয়াত চিফ রিপোর্টার এবং নির্বাহী সম্পাদক ছিলেন যাকে বলা হয় শাহরিয়ার কবির, এই পর্যায়ের সাংবাদিক ইনকিলাব বা ইত্তেফাক বা অবজারভারও তখন ছিলেন না। এবং শাহাদাত চৌধুরী, আপনারা যারা তাকে না জানেন, না দেখছেন, কল্পনাই করতে পারবেন না, প্রেসিডেন্ট এরশাদকে তিনি একটা খড়কুটোর মতো মনে করতেন। এই তার সাহস ছিল, শক্তি ছিল। শাহাদাত চৌধুরী এরকম জন্ম নেবে না স্বাধীন বাংলাদেশে আর কেউ। তো এই কথা বললাম এই কারণে যে আসিফ নজরুল সাহেব শাহাদাত চৌধুরীর অধীনে চাকরি করেছেন। আমি কিছুদিন বাংলাদেশের আরেক কিংবদন্তি SM আলী, তার অধীনে কিছুদিন কাজ করার আমার সুযোগ হয়েছে ডেইলি স্টারে। তখনও ডেইলি স্টার বের হয় নাই, দামি কপি বের হচ্ছে। ওই অল্প 15 দিন বা 1 মাস আমি সেখানে তখন প্রশিক্ষণ দিচ্ছিল সবাইকে, আমি ওই গ্রুপের মধ্যে ছিলাম একজন।
তো আমি এই কারণে, তিনি হয়তো আমার নামও জানতেন না, চিনতেন না, কিন্তু আমি দূর থেকে দেখেছি। ওটাই আমার জীবনের একটা গর্ব যে আমি এস এম আলীর অধীনে একটা অক্ষর শেখার সুযোগ পেয়েছি। তো তদ্রূপ সাদাত চৌধুরীর অধীনে কাজ করা যে কোনো মানুষের জন্যই একটা গৌরবের বিষয়, পাথেয় হোক। এবং এটা উনিও বলবেন, মানে আমার বিশ্বাস যে যদি তাকে জিজ্ঞাসা করা হয় তার জীবনের সবচেয়ে বড় শিক্ষককে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে বলবেন না, সাদাত চৌধুরীকে তার শিক্ষক বলবেন। তো ওখানে তিনি অনেক কিছু করেছেন। এই দেশের মানুষ যখন 15ই আগস্ট নিয়ে কথা বলতে পারত না, তখন তিনি এই 15ই আগস্ট এবং 4র্থ সংশোধনীতে যে বিচার নিষিদ্ধ করা হয়েছে, এটাকে নিয়ে একটা বিরাট তিনি প্রতিবেদন ছাপিয়েছিলেন যে 4র্থ সংশোধনী, 4র্থ না 5ম সংশোধনী, যেখানে বঙ্গবন্ধুর এই হত্যাকে মানে একেবারে যাকে বলা হয় এই হত্যাকাণ্ডের বিচার হবে না, এরকম ইন্ডিমিনিটি দেওয়া হয়েছিল। তো এটাকে তিনি বলেছিলেন 5ম সংশোধনী প্যান্ডোরার বাক্স। আপনি এই রিপোর্টটা যখন তিনি করেছিলেন এরশাদ জামানাতে, এটা কল্পনাই করা যায় না যে এটা যিনি লিখেছিলেন তার কত সাহস, আর যিনি প্রকাশ করেছিলেন তার কত সাহস। বা যুদ্ধাপরাধী গোলাম আজম থেকে শুরু করে অন্যান্যদেরকে, রাজাকার আলবদরদেরকে বিচার করার জন্য যে গণ আদালত বসানো হয়েছিল, সেই গণ আদালতের অন্যতম উদ্যোক্তা ছিলেন তরুণদের মধ্যে এই আসিফ নজরুল, জাহানারা ইমামের একেবারে দক্ষিণ হস্ত। তো তার যে যৌবন, ঠিক সেই যৌবনের যে একেবারে শুরুটা হয়েছিল এইরকম যাকে বলা হয় বিস্ফোরণমুখ একটা পরিবেশ পরিস্থিতিতে জ্বলন্ত বারুদের মতো করে তার জীবন, যে যৌবনটা শুরু হয়েছিল 80-র দশকের এই বাংলায়। তো এরপরে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, দক্ষতা অর্জন করেছেন, তারপর সফলতা পেয়েছেন, ব্যর্থ হয়েছেন, জীবনের নানা ঘাত অভিঘাতে তিনি জর্জরিত হয়েছেন। সব মিলিয়ে আজকের যে আসিফ নজরুল, সেই আসিফ নজরুল আমি মনে করি অনেক বেশি প্রাজ্ঞ। তো সেই মানুষটি এখন রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। তো রাষ্ট্র ক্ষমতায় বসার পরে আমি এই ভিডিওটা করতাম না, তিনি দেখলাম যে একটা সাইবার বুলিং, যে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন আসিফ নজরুল। তো এই কথাটা তিনি অস্বীকার করেছেন এবং তিনি ছোট্ট একটা সংক্ষিপ্ত ভিডিও বার্তাতে তিনি বলেছেন যে এই বক্তব্য তিনি দেননি, আর যারা এই বক্তব্য